আমরা আবার ফিরে এসেছি ভগ্নাংশর কিছু হিসাব, কিছু অঙ্ক আর কিছু ভগ্নাংশ নিয়ে খেলা, এই সব আলোচনা করতে। আমরা এতদিন অবধি ভগ্নাংশর কি শিখেছি, ভগ্নাংশ কাকে বলে, ছবিতে কি করে বোঝায়, এগুলো তো সব আমরা দেখেইছি। তার সাথে ভগ্নাংশ দিলে কয়েকটা ভগ্নাংশ যদি দেওয়া হয়, কোনটা ছোট কোনটা বড়, ছোট থেকে বড় কি করে সাজাতে হয়, ভগ্নাংশর যোগ কি করে করতে হয়, ভগ্নাংশর বিয়োগ কি করে করতে হয়, এইগুলো আমরা কিছু কিছু শিখেছি। এবারে আমরা আরেকটু এগিয়ে যাব। আমরা দেখব যে ভগ্নাংশের এই সমস্ত বিভিন্ন রকম যে অঙ্ক করার পদ্ধতি, সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কিছু ছোট ছোট কথার অঙ্ক বা সংখ্যার অঙ্ক সেগুলোকে কি করে করতে পারি। তোমাদের বই থেকে আমরা একটা অঙ্ক দেখি। এখানে দেখো, রমিতা ও রহমান দুজনে মিলে বাড়ির বাগানে ফুল গাছের চারা লাগাচ্ছে। এটা ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বাগানে ফুল গাছের চারা তারা লাগাচ্ছে। বাগানটা একটা অংশ, ধরো আমরা বাগানটাকে যদি একটা চিন্তা করি যে এইটাই হচ্ছে বাগান, বাগানটা কিছু এরকম যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র তা নয়, ওটার আকারটা যেরকম ইচ্ছা হতে পারে। আমরা মনে মনে চিন্তা করলাম, একটা তো চিন্তা করে এগোতে হয় যে ধরো এইটা বাগান, তা এইটা যদি বাগান হয় তাহলে আমাকে বলে দেওয়া আছে যে রমিতা এই বাগানে 30 ভাগের 12 ভাগ অংশে চারা গাছ লাগিয়েছে। তাহলে আমরা এটাকে ছোট করে কথায় লিখি, রমিতা কতটা অংশ লাগিয়েছে। আমরা একটা ধরো চার্ট যদি তৈরি করি, আমরা একটু জিনিসটাকে সাজিয়ে লেখার জন্য এরকম একটা চার্ট তৈরি করলাম। কিরকম চার্ট তৈরি করলাম, আমি একটুখানি নতুন করে আবার এটাকে চার্টটাকে তৈরি করি। আমরা দিলাম নাম আর কত অংশ। তাহলে প্রথম যে চারা লাগিয়েছে সে হচ্ছে রমিতা। সে কত অংশ লাগিয়েছে? 30 ভাগের 12 ভাগ। ঠিক আছে। রেহমান ও কত অংশ লাগিয়েছে? ওর নামটা আমরা এরপরে লিখব। রেহমান ও লাগিয়েছে 25 ভাগের 15 ভাগ। তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু সাংঘাতিক প্রশ্ন। আমরা যদি এটাকে একটা গল্প হিসেবে দেখি, ধরো রমিতা আর রেহমান এরা দুজনে ভাই বোন। এরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাবা মা বলল যে দেখো আজকে ছুটির দিন, ধরো রবিবার, তোমরা দুজনে মিলে বাগানে ফুল গাছের চারা লাগাও। তাহলে এই যে বাগানে ফুল গাছের চারা লাগাও এই কথা বললো, দুজনেই লেগে পড়লো। লেগে পড়ে বাগানে ফুল গাছের চারা লাগালো। কে কত লাগালো এই যে চারটাতেই আমরা দেখতে পাচ্ছি কত অংশ। এই কত অংশ মানে এটা হচ্ছে ভগ্ন অংশ। তার মানে এই পুরো বাগান, এইটা করতে গেলে আমরা পুরো বাগান এটাকে আমরা মনে করছি এক অংশ। এটা আমাদের মাথায় রাখতে হবে যে পুরোটা মানে হচ্ছে এক পূর্ণ অংশ, আর তার যে এক একটা টুকরো বা খণ্ড হচ্ছে তার ভগ্ন অংশ। পুরোটা হচ্ছে এক অংশ
আর তার খণ্ড বা টুকরো হচ্ছে তার ভগ্ন অংশ। তাহলে এই বাগানটা পুরোটা এক অংশ, রমিতা তার 30 ভাগের 12 ভাগে চারা গাছ লাগিয়েছে, আর রেহমান 25 ভাগের 15 ভাগ লাগিয়েছে। এটা লাগাবার পরে দুজনের খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এরা ঘরে এসে মাকে বলছে যে মা এবার আমাদেরকে খেতে দাও। তো মা খেতে দেওয়ার সময় একটা প্রশ্ন করলো, আচ্ছা তোরা তো চারা গাছ লাগিয়েছিস, কে বেশি কাজ করেছিস বলতো? এবারে দুজনে তো ঠিক মতো হিসাব রাখেনি যে কে বেশি কাজ করেছে কে কম কাজ করেছে। তো দুজনের মধ্যে বিরাট ঝগড়া শুরু হয়ে গেল, কেই বা মানতে চায় সে কম কাজ করেছে। তো রমিতা বলল আমি বেশি করেছি, রেহমান বলল আমি বেশি করেছি। এরা ভগ্নাংশের অঙ্কটা কতটা শিখেছে আমরা ঠিক জানি না, কিন্তু ভগ্নাংশের অঙ্কটা শিখে ওরা কে কতটা অংশে চারা গাছ লাগিয়েছে সেটাকে যদি মেপে থাকতো, যেটা কেউ না কেউ মেপেছে বলেই না এই 30 ভাগের 12 ভাগ 25 ভাগের 15 ভাগ এরকম সব বেরিয়েছে, তার মানে কেউ না কেউ মেপেছে পরে। তো সেই মাপাটা যদি ওদের কাছে আমরা জানিয়ে দিলাম যে দেখো রমিতা, তুমি তো বলতে পারছো না যে তুমি কতটা কাজ করেছো, আমি তোমাকে এইটুকু বলে দিলাম যে আমি মেপে মেপে বার করেছি যে পুরো বাগানটাকে যদি 30টা সমান ভাগে ভাগ করা হয় তার 12টা অংশে তুমি চারা গাছ লাগিয়েছো। আর দেখো রহমান, পুরো বাগানটাকে যদি 25টা সমান ভাগে ভাগ করা হয় তার 15টা ভাগে তুমি চারা গাছ লাগিয়েছো। এটা তোমাদেরকে আমরা বলে দিলাম, এবারে বলো দেখি কে বেশি কাজ করেছো। দুজনে দেখলো বাবা এরকম এত হিসাব করার থেকে বাকিটাও চারা গাছটা লাগিয়ে দেওয়া বোঝা সহজ হতো। তো আমরা এবারে বার করি, দেখো যে দুজনের মধ্যে কে বেশি লাগিয়েছে বা কে বেশি কাজ করেছে। তাহলে প্রথম এদের দুজনকে তুলনা করতে হবে। 30 ভাগ 12, এই 30 ভাগের 12 ভাগ আর 25 ভাগের 15 ভাগ, এর মধ্যে কোনটা বেশি আর কোনটা কম। তাহলে আমরা এতটুকু লিখি, যদি আমরা 30 ভাগের 12 ভাগ এই কথাটাকে লিখি, ধরো আমরা এইখানে বাঁদিকে 30 ভাগের 12 ভাগ এই কথাটা লিখলাম। এখন আমরা এইটুকু দেখে বুঝতে পারছি যে 30 ভাগের 12 ভাগ এটাকে আরো লঘিষ্ঠ আকারে লেখা যায়। তার কারণ হচ্ছে এদের মধ্যে কিছু কমন ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক আছে। আমরা কি করে বুঝলাম? আমরা 12কে যদি ধরো মৌলিক উৎপাদকে ভাঙি, তাহলে 12 এটা হচ্ছে 2 গুণ 6, আবার 6 হচ্ছে 2 গুণ 3 হলো। আবার 30 দেখো, 30 হচ্ছে 2 গুণ 15, আর 15টাকে আমরা 3 গুণ 5 এরকম লিখতে পারি। তাহলে 12 ভাগ 30 এটাকে আমরা এই উপরের যেটা লেখা আছে সেইটাকেই আমরা টুকে যদি দিই তলায়, তাহলে এই হলো 12 ভাগ 30। এবার আমরা কাটাকাটি করবো। এই কাটাকাটি করতে আমার দারুণ মজা লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। একই জিনিস, এগুলোকে আমরা কেটে দিলাম। এই দুটোকে কেটে দিলাম, তাহলে আমার পড়ে রইল 5 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে আমরা বললাম 5 ভাগের 2 ভাগ। তাহলে এটাকে আমরা পাশে 5 ভাগের 2 ভাগ এই কথাটা এই চার্টের মধ্যে লিখলাম। এটা গেল রমিতার কাজ। এবারে রেহমান কি করেছে দেখি চলো। আমরা রমিতার কাজটাকে এই জায়গাটাকে ফাঁকা করে বা রেহমানের কাজটা লিখি। রেহমান কি করেছে? ও করেছে 25 ভাগের 15 ভাগ। এখানেও দেখো 25 আর 15 এদের মধ্যে সাধারণ উৎপাদক আছে 5, যেটা চোখের সামনেই বোঝা যায়। কি করে তুমি বুঝবে যে 5 এদের সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর আছে? এই যে একদম যে শেষের যে সংখ্যাটা,
সেটা দেখো 5 আছে, তার মানে একে 5 দিয়ে ভাগ করলে মেলে। শেষের সংখ্যাটা যদি 5 বা 0 এটা থাকে, তার মানে তাকে 5 দিয়ে ভাগ করলে মেলে। তো আমরা উৎপাদক গুলো যদি লিখি, মৌলিক উৎপাদক 15 হচ্ছে 3 গুণ 5 আর 25 হচ্ছে 5 গুণ 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 গুণ 5 ভাগ 5 গুণ 5। এবারে আমরা সেই কাটাকাটিটা করি, যে কোনো 5 আমরা কেটে দিই, তাহলে এটা হলো 3 ভাগ 5। তাহলে রেহমান কাজ করেছে 5 ভাগের 3 ভাগ। এবারে দেখো আমরা এই লঘিষ্ঠ আকারে যেই প্রকাশ করে নিয়েছি, এই অঙ্কটা এমন হয়ে গেল যে আমার যে হর, এই দুটো ভগ্নাংশ, এই দুটোর ভগ্নাংশের যে হর, অর্থাৎ এই যে হর, এই হর দুজনেই 5। তাহলে কোনটা বেশি? যার লবটা বেশি, অর্থাৎ 5টা সমান ভাগে ভাগ করে তার মধ্যে 3 ভাগ কাজ করাটা 2 ভাগ কাজ করার থেকে বেশি অংশ কাজ করা হলো। তার মানে আমি বলতে পারি যে রমিতা এই 5টা সমান ভাগের 2 ভাগ কাজ করেছে, আর রেহমান 3 ভাগ কাজ করেছে, মানে রমিতা একটু কম কাজ করেছে। তাহলে 2 ভাগ 5 এটাকে আমি 3 ভাগ 5-এর থেকে ছোট বললাম। তাহলে যেটা দাঁড়ালো যে রেহমান রমিতার থেকে বেশি কাজ করেছে, রেহমান রমিতার থেকে বেশি কাজ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে কতটা বেশি কাজ করেছে? আমি যদি বলি, দেখো ভগ্নাংশের অঙ্ক এমনি অঙ্কের মতোই, এটাকে খুব একটা আলাদা করে দেখার কিছু নেই। শুধু এমনি অঙ্কেতে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করি, আর ভগ্নাংশতে আমার একটা পূর্ণ সংখ্যার কিছু ভাগ, তাকেও আমরা চিন্তা করি, এই অবধি। আমি যদি বলি যে আমার কাছে 5টা চারা গাছ আছে, বা আমার কাছে 3টে চারা গাছ আছে, আর তোমার কাছে 2টো চারা গাছ আছে, তাহলে কার কাছে বেশি আছে? আমার কাছে 3টে চারা গাছ আছে, তোমার কাছে 2টো চারা গাছ আছে, তাহলে আমার কাছে বেশি আছে। কত বেশি আছে? তোমার থেকে 3 বিয়োগ 2, সোজা, মানে একটা বেশি আছে। তাহলে একই রকম ভাবে রেহমান কাজ করেছে 5 ভাগের 3 ভাগ, রমিতা কাজ করেছে 5 ভাগের 2 ভাগ। তাহলে রেহমান কত অংশ বেশি কাজ করেছে? না, এই দুটো বিয়োগ করলে যা হয়, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ বিয়োগ 5 ভাগের 2 ভাগ। আমরা দেখেছি ভগ্নাংশের যোগ বিয়োগ অঙ্কে যদি আমরা হরটাকে একই কমন একটা জিনিসে নিয়ে আসি, তাহলে যোগ বা বিয়োগ করব আমরা শুধু লবে, হরে নয়। অর্থাৎ আমরা 3 থেকে 2 বাদ দেব, হলো 1, আর হরটা একই থাকবে 5। তাহলে রেহমান 5 ভাগের 1 ভাগ অংশ বেশি কাজ করেছে। আর দুজনে মিলে কত অংশ কাজ করেছে? দেখো, রমিতা কাজ করেছে 5 ভাগের 2 ভাগ। আমরা তাহলে শূন্য স্থানটা পূর্ণ করি। রমিতা কাজ করেছে 5 ভাগের 2 ভাগ, আর রেহমান কাজ করেছে, রেহমান কত কাজ করেছে? 5 ভাগের 3 ভাগ। তাহলে দুটোকে যোগ করব আমরা। যোগ অঙ্কটাও কি, আমরা হরে 5 রাখবো, আর লব দুটোকে যোগ করব, 5 ভাগের 5 ভাগ। 5 ভাগের 5 ভাগ মানে পুরো একটা অংশ। আমরা কাটাকুটির খেলাও এটাকে করে সহজে বলতে পারি 5 5 কেটে দিলে হলো 1, তার মানে 1 অংশ, অর্থাৎ সম্পূর্ণ। অর্থাৎ পুরো বাগান, এই যে 1 অংশ, এই পুরো বাগানটাই কিন্তু আসলে দুজনে মিলে কাজ করেছে। অর্থাৎ ওরা দুজনে মিলে সম্পূর্ণ কাজ করেছে। তাহলে এই একটা কাজের অঙ্কের মধ্যে দিয়ে আমরা ভগ্নাংশর যোগ বিয়োগ, কোনটা বেশি কোনটা কম, এইটার একটা একটু ঝালিয়ে নিলাম।
আবার একটা অঙ্ক দেখি চল। এই অঙ্কে এইরকমই দুজন ছাত্র ছাত্রী, রেহানা আর অপু। রেহানা আর অপু ঠিক করলো তাদের শ্রেণীকক্ষ বা ক্লাসরুমটা ভালো করে সাজাবে। এরকম মাঝে মাঝে হয়, আমরা যখন স্কুলে পড়তাম তখন টিচার্স ডে, যেটা শিক্ষক দিবস, তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। আমাদের যাকে আমরা বলি যে শিক্ষকতার একজন প্রতীক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার জন্মদিনে আমরা এই শিক্ষক দিবস পালন করি প্রত্যেক বছর সেপ্টেম্বরের 5 তারিখ। আমাদের স্কুলেও এরকম শিক্ষক দিবস পালন হতো। তার আগে আমরা এই ক্লাসরুমগুলো সাজাতাম বেলুন দিয়ে, কাগজের শিকল তৈরি করে, নানা রকম ডিজাইন করে, কাগজটাকে কাঁচি দিয়ে কেটে রঙিন কাগজটাকে আমরা হয়তো আঠা দিয়ে সেটে ক্লাসরুমটাকে সাজাতাম। আবার সাজিয়ে পরের দিন অর্থাৎ এই শিক্ষক দিবসের দিন আমাদের যারা মাস্টার মশাই, দিদিমণি, তারা ওই ক্লাসে আসতেন, আমরা তাদেরকে সম্মান জানাতাম। আর হয়তো কেউ একটু গান করতো, কেউ কবিতা বলতো, এইরকম ভাবে আমরা এইটাকে উদযাপন করতাম। তারপরে একটু ছোটখাটো খাওয়া করে আমাদের এই উদযাপনটা শেষ হতো। তো সেই রকম কোনো একটা দিনের আগে রেহেনা আর অপু ঠিক করলো যে তারা তাদের শ্রেণীকক্ষ ভালো করে সাজাবে। কিভাবে সাজাবে না, কাগজের শিকল তৈরি করবে আর তার দিয়ে সাজাবে। এই সাজানোটা খুব ভালো সাজানো। আমাদের কালে আমাদের স্কুলে যখন আমরা পড়তাম, আমরা অনেক সময় এই আঠা দিয়ে যখন এইসব কাগজগুলো সাঁটতাম তাতে দেয়ালটা নষ্ট হতো। এটা তো ঠিক নয়। তো এরকম কাগজের শিকল দিয়ে সাজানোটা সবচেয়ে ভালো। তার কারণ হচ্ছে যে এটাতে কোনো দেয়াল নষ্ট হয় না, আর দরকার মতো এটাকে শুধু ছিঁড়ে ফেললেই আবার ক্লাসরুমটা আগের মতো হয়ে যায়। তো এই কাজটা শুরু করার সময় এরা কি করছে দেখো, এখানে ছবিতে দেওয়া আছে। ওই রঙিন কাগজ কেটে ওরা সব কাগজের শিকল বানাচ্ছে। এবারে আমরা কে কত কাজ করলো দেখো, আগেরটাতেও যেরকম চারা গাছ লাগানো ছিল ওটা একটা কাজ, এখানে এই কাগজের শিকল তৈরি করা এটাও একটা কাজ। তো কে কত কাজ করলো সেইটারই হিসাব নিকাশ এই অঙ্কতেও আছে। যে আমরা একটা চার্ট করে সেটাকে দেখি, যেরকম করে আগের অঙ্কটাতে আমরা দেখছিলাম। তাহলে নাম আর কত অংশ কাজ। প্রথম হচ্ছে রেহানা। রেহানার নামটা আমরা এখানে লিখব। কত অংশ কাজ? 5 ভাগের 2 ভাগ। অপু কত অংশ কাজ? 4 ভাগের 1 ভাগ। এটা আমরা লিখে ফেললাম। যে কোনো একটা অঙ্ক করার সময় দেখো, আমরা এখানে অঙ্কগুলোকে যদিও বা গল্পর ছলে করার চেষ্টা করছি এবং সেটাই করা উচিত, কিন্তু অঙ্ক লেখার না একটা পদ্ধতি আছে। ধরো তোমাকে পরীক্ষায় এইরকম একটা গল্পের মতো অঙ্ক দিয়ে, কথার অঙ্ক যাকে বলে, দিয়ে তোমাকে কিছু একটা হিসাব করতে বললো। তাহলে আমরা একটা অঙ্ক যখন আমরা শুরু করি, অঙ্কটাতে কি দেওয়া আছে আগে যদি আমরা সুন্দর করে লিখে নিই, তাহলে সেটার উপরে হিসাব করতে আমাদের সুবিধা হয়। অনেক কিছু কথায় আমরা লিখতে পারতাম, দেখো এরকম একটা চার্ট করে লেখার জন্য চোখের সামনে আমার একদম সংখ্যাগুলো তৈরি থাকবে যে রেহেনা কত অংশ কাজ করেছে আর অপু কত অংশ কাজ করেছে। এবারে আমরা বিচার করব সেই আগেরটারই মতো, কি না কে বেশি কাজ করেছে। তাহলে কে বেশি কাজ করেছে
এটাকে বার করতে গেলে আমাকে তুলনা করতে হবে যে 2/5 এটা বড় না 1/4 এটা বড়। তাহলে এই দুজনকে তুলনা করতে গেলে আমরা কি করব দেখো, আমাদের এই হরটাকে একটা কমন সংখ্যায় নিয়ে আসতে হবে। তাতে এই দুটোর 5 আর 4 এর লসাগু করার কথা, এটা আমরা আগে দেখেছি কেন এরকম করব। কিন্তু আমরা এখানে লসাগু অত মানে লসাগুর অঙ্ক দিয়ে লসাগু করব, দেখো এখানে বইতে লসাগুর অঙ্ক দিয়ে কি করে লসাগু করে এরকম ভাবে করে দেওয়া আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এখানে লসাগুর অঙ্ক দিয়ে লসাগু আমরা করতে পারি, কিন্তু মুখে মুখেও লসাগু করতে পারি। কিভাবে মুখে মুখে করতে পারি দেখো, 5 আর 4 এদের কোনো সাধারণ উৎপাদক নেই বা কমন ফ্যাক্টর নেই, তাহলে এদের লসাগু হচ্ছে 5 গুণ 4, সোজা হিসাব 20। অর্থাৎ 5 আর 4 এর কমন যে ফ্যাক্টর বা কমন মাল্টিপল, 5 আর 4 এর কমন যে মাল্টিপল বা সাধারণ গুণিতক সেটা হচ্ছে 20। মানে 5 কে 4 দিয়ে গুণ করলেও 20 হয়, 4 কে 5 দিয়ে গুণ করলেও 20 হয়। আর এর থেকে ছোট সাধারণ গুণিতক নেই। 20 পরের সাধারণ গুণিতক হচ্ছে 40, তারপরে 60, তারপরে 80 এরকম, কিন্তু এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 20। তাহলে যদি আমরা এই হরটাকে 20-তে নিয়ে আসতে চাই, তাহলে আমরা কি করব দেখো, আমরা 5 কে 4 দিয়ে গুণ করছি, তাহলে লবকেও আমরা 4 দিয়ে গুণ করব যাতে ভগ্নাংশগুলো সমতুল্য থাকে। তাহলে আমার হলো 8/20। আর 1/4 এটাকেও আমি যদি হরকে 20 আনতে চাই, তাহলে আমি 5 দিয়ে গুণ করতে হবে 4 কে 20 আনতে গেলে। লবকেও আমরা 5 দিয়ে গুণ করব। এটা করার পরে আমার হর হয়ে গেল 20 আর লব হয়ে গেল 5। তাহলে এবারে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি, দেখো আমরা এটাকে লিখবো 2/5, এটাকে আমি লিখলাম 8/20, আর 1/4 একে আমরা লিখলাম 5/20। তাহলে এই যে আমরা লেখাটা লিখলাম, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই পুরো কাজটাকে যদি আমরা 20টা সমান ভাগে ভাগ করি, সে যে কাজই হোক, সে কাজটা সময় দিয়েই আমরা মাপি, কি কতগুলো কাগজ কেটেছি তাকে দিয়েই মাপি, কাজটা আমরা কিভাবে মাপবো সেটা একটা অন্য গল্প, যে কে কত কাজ করেছে। শুধু সময় দিয়ে বিচার করা মুশকিল। তার কারণ হচ্ছে যে আমি বললাম যে 1 ঘন্টা আমরা ধরে কাজ করলাম, কিন্তু 1 ঘন্টা ঘুমোলাম, মানে 1 ঘন্টা আমার কাজ করার কথা কিন্তু 1 ঘন্টা ঘুমোলাম, তো কোনো কাজ হলো না। তাহলে হয়তো কতটা পরিমাণ কাগজ কেটেছে, কেটে জুড়ে বা কটা শিকল বানিয়েছে, সেটা দিয়ে আমার বুঝতে হবে যে কে বেশি কাজ করেছে। তো সেটা আমরা মেপে পুরো কাজটাকে যদি আমরা 20টা সমান ভাগে ভাগ করি, তাহলে আমরা দেখলাম যে রেহেনা তার মধ্যে 8 ভাগের কাজ করেছে আর অপু 5 ভাগের কাজ করেছে। তাহলে রেহেনা তো বেশি করেছে। তো এইটা যেই আমরা বুঝে গেলাম, তখন আমরা শূন্যস্থান পূর্ণ করি এই অঙ্কটার যা যা শূন্যস্থান অঙ্ক বইতে লেখা আছে। আমরা যে এতদূর বুঝেছি এটা দিয়ে কিন্তু অনেকটা শূন্যস্থান পূর্ণ করা যাবে। দেখো কি কি শূন্যস্থান রয়েছে। প্রথম হচ্ছে যে লাল জায়গাটাতে লেখা আছে 2/5 ও 1/4 এর হর যথাক্রমে কত। প্রথমটার হর হচ্ছে 5 আর পরেরটার হর হচ্ছে 4, এরা আলাদা। এবারে এদের দুজনকে এক করার জন্য আমরা লসাগু করব। সেই লসাগুটা কত, দেখো লসাগুর অঙ্কটা এখানে ভাগ পদ্ধতিতে করে আমরা এখানে লসাগু করার চেষ্টা করছি। দেখো কিভাবে ভাগ পদ্ধতিতে করছি। আমরা প্রথমে আমরা কি করি, লসাগুর অঙ্ক করতে গেলে এরকম ভাগ পদ্ধতিতে আমরা একটু ঝালিয়ে নেওয়ার জন্য বলছি। এটা ঠিক লসাগুর যে অধ্যায়টা আমরা তো পড়ছি না, কিন্তু অঙ্ক এমনই, আমি আগেও বলেছিলাম দেখো কোন অধ্যায়টা পড়ছি সেটা বড় কথা না, একটা অঙ্ক করতে গেলে অন্য অধ্যায়ের জিনিসও লাগতে পারে, অন্য বিষয়েরও জিনিস লাগতে পারে। পাটিগণিতকে আমরা বীজগণিতের
যে ধারণা সেটা দিয়ে করতে পারি। আমরা যখন বীজগণিত পরে পড়বো দেখবো। আমরা পাটিগণিতকে জ্যামিতি দিয়েও চিন্তা করতে পারি, এটা আমরা আগে দেখেছি। তাহলে আমাদের ওইরকম কোনো ভাগ নেই যে অঙ্কের এই অধ্যায়টা পড়ছি মানে এটারই অঙ্ক। তাহলে আমরা এই সুযোগে একটু লসাগুটা ঝালিয়ে নিই। দেখো এইখানে 5 আর 4, প্রথম কথা হচ্ছে যে এদের মধ্যে যদি কোনো কমন উৎপাদক থাকে তাহলে সেটাকে দিয়ে আমি প্রথম ভাগ করব, কিন্তু এদের মধ্যে তো কমন কিছু নেই। তাহলে যে কোনো একটাকেই আমি চিন্তা করব। কিভাবে চিন্তা করব? ধরো আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি, দেখো 5টাকে 5 দিয়ে ভাগ করলে হয়ে গেল 1, কিন্তু 4কে তো আর 5 দিয়ে আমি ভাগ করতে পারলাম না, ওটা 4ই রয়ে গেল। এবারে আমার শেষ অবধি 1-এ আনতে হবে। তাহলে 1কে আর আমি কিছু করতে পারবো না, কিন্তু 4কে 1-এ আনতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করলাম, করলে 4কে 4 দিয়ে ভাগ করলে চলে এলো 1। তাহলে আমার লসাগু হলো এই যে আমরা বাঁদিকে যেটা লিখেছি 5 গুণ 4 হলো 20। ঠিক আছে, তাহলে 5 আর 4-এর লসাগু 20, যেটা আমরা মুখে মুখে করেছিলাম। দেখো ওটাকে আমরা শূন্যস্থান পূর্ণটা একটু করে নিলাম। এবারে দুজনের হরকে আমরা এক করার চেষ্টা করি, যেটা আমরা এখানে লিখেছি। এটা শূন্যস্থান পূর্ণতে আমরা অঙ্কটার উত্তরটা লিখে নিই। তাহলে এটা হলো 5 গুণ 4 আর 2 গুণ 4, এটা হলো 8/20। আর 1/4 মানে হচ্ছে একে ওপর নিচে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 5/20। তাহলে দুটোর মধ্যে কোনটা বেশি? 8/20টা 5/20 থেকে বেশি। খুবই স্বাভাবিক, 20টা সমান ভাগে ভাগ করলে তার মধ্যে 8টা ভাগ 5টা ভাগের থেকে বেশি। তাহলে এই 8টা ভাগ কে করেছে? না রেহানা করেছে। এইখান থেকে আমরা দেখলাম, তাহলে রেহানা বেশি কাজ করেছে। এই অঙ্কে রেহানা বেশি কাজ করেছে। এরা দুজনে মিলে কত কাজ করেছে? একজন করেছে 5 ভাগের 2 ভাগ, আরেকজন করছে 1 ভাগের 4 ভাগ। তাহলে মোট কত অংশ? আমরা যদি পুরো কাজটাকে 1 ধরি, পুরোটাকে আমরা ধরবো 1, গোটা মানে 1, এটাকে আমরা ধরবো গোটা হচ্ছে 1। তাহলে গোটাটা যদি 1 হয় তাহলে রেহানা করলো তার 5 ভাগের 2 ভাগ আর অপু করলো 1 ভাগের 4 ভাগ। তাহলে দুজনে মিলে কত করলো? এখানে আমরা যখন দুজনকে যোগ করব, যোগ এই দুটোকে যোগ করেই পাবো। যোগ করতে গেলে আমরা প্রথমে এদের হরগুলোকে এক করে দেবো। হরগুলোকে কমন করলে সবচেয়ে ছোট যেটা সেটা 20, সেই জন্য দেখো হরগুলোকে আমরা 20 করেছি। এই বড় ছোট বিচার করার জন্য যা করলাম ঠিক তাই। তাহলে আমরা রেহানার 5কে যদি 20 করি তাহলে 2টা হয়ে যাবে 8, আর অপুর 4কে যদি 20 করি তাহলে একটা হয়ে যাবে 5। তাহলে এবার আমরা দুটোকে যখন যোগ করব আমরা হরটাকে একই রাখবো আর লবগুলোকে যোগ করব। তাহলে 8 আর 5 এরা দুজনে যোগ করে হলো 20 ভাগের 13 ভাগ। ঠিক আছে, তাহলে এই যে আমরা করলাম এটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়। দেখো এই পরের ধাপে এখানে বইতে লেখা আছে যে আমরা যখন হরটাকে 20 করলাম তখন আমরা 5কে 4 দিয়ে গুণ করলাম বলে 2কে 4 দিয়ে গুণ করলাম, আবার 4কে 5 দিয়ে গুণ করলাম বলে 1কে 5 দিয়ে গুণ করলাম। এই পুরোটাকে একসাথে উপরে লিখে ফেললাম। একই ব্যাপার, শুধু লেখাটা আলাদা। সেই 8 যোগ 5 হলো 13 লবে আর হরে 20। তো এইবারে দেখো আগের যে আমরা বাগান করার অঙ্কটা করেছিলাম তারা 2 ভাই বোন মিলে পুরো এক অংশ কাজ করেছিল। এখানে রেহানা আর অপু মিলে কিন্তু পুরো এক অংশ কাজ করেনি। তার কারণ তারা দুজনে মিলে 20 ভাগের 13 ভাগ কাজ করেছে আর গোটাটা হচ্ছে 1। তাহলে রেহানার অপু দুজনে যোগ করে কত করেছে? মোট
মোট হচ্ছে এই দুটোর যোগফল হচ্ছে 13/20 আর গোটা হচ্ছে 1। তাহলে গোটা হচ্ছে 1 আর রেহানার অপু মিলে করেছে 20 ভাগের 13 ভাগ, তাহলে বাকি আছে কত? সেটা হচ্ছে তার পরের প্রশ্নটা। তাহলে বাকি আছে কত, মানে রেহানা আর অপু কাজ করার পরে বাকি আছে কত? তাহলে গোটাটা হচ্ছে 1, তার মধ্যে 20 ভাগের 13 ভাগ হয়ে গেছে। তাহলে বাকি কত আছে ওটাকে বিয়োগ করে দিতে হবে। এমনি অঙ্ক আর ভগ্নাংশের অঙ্কের চিন্তা ভাবনার মধ্যে কোনো তফাৎ নেই। ধরো আমি তোমাকে বললাম যে আমাকে একটা কাজ করতে হবে যেখানে আমাকে 20 পাতা অঙ্ক করতে হবে। তো এই 20 পাতা অঙ্কের মধ্যে আমি 13 পাতা অঙ্ক করে ফেলেছি। তাহলে 20 পাতার মধ্যে যদি আমি 13 পাতা অঙ্ক করে থাকি, তাহলে ক পাতা অঙ্ক আমার বাকি আছে? না, 20 বিয়োগ 13 7 পাতা অঙ্ক আমার বাকি আছে। এটাও সেরকমই, 20টা ভাগের মধ্যে আমার 13টা ভাগ হয়েছে, তাহলে 20টা ভাগের মধ্যে কটা ভাগ বাকি আছে? না, 7 ভাগ বাকি আছে। তাহলে আমরা এই অঙ্কটার উত্তরটাকে আমরা মুখে মুখেই বলতে পারি 20 ভাগের 7 ভাগ বাকি আছে, কিন্তু এটাকে আমরা বিয়োগ করার যে নিয়মটা শিখেছিলাম না, সেই নিয়মের ছকে ফেলে আমরা দেখি আমরা কিভাবে একই উত্তর বলতে পারি। নিয়ম করতে গেলে দেখো এই যে 1, এই 1 মানে হচ্ছে 1 ভাগ 1, তাই তো? 1 মানে গোটা, তার মানে 1 ভাগের পুরো 1 ভাগ। তাহলে 1 কেও ভগ্নাংশ নিয়ে লেখা যায়, কিন্তু 1 ভাগ 1, 2 ভাগ 2, 3 ভাগ 3, 4 ভাগ 4, মানে যা যতটা ভাগ করা হয়েছে তার পুরো অংশটা, সেটাই তো গোটা। তাহলে এবারে আমি কি করব দেখো, এই বিয়োগের অঙ্কটা করতে গেলে আমাকে এই দুটোর লসাগু করতে হবে। 1 আর 20, 1 আর 20 লসাগু 20, তাহলে আমি 20 করে দিলাম। তাহলে 1 কে যদি আমি 20 করি, তাহলে উপরের 1 কেও 20 করতে হবে। একে 20 দিয়ে গুণ করলাম, তাহলে একেও আমি 20 দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে গেল 20 আর বিয়োগ হলো 13। আমি খালি লব গুলোকে বিয়োগ করলাম, তাহলে হলো 7 ভাগ 20, যেটাকে আমরা মুখে মুখে বলি। তাহলে আমরা এবার শূন্যস্থানটা পূর্ণ করে দিই, যে কত অংশ বাকি আছে, এটা হচ্ছে 7 ভাগ 20। সেটাকেই দেখো বিভিন্ন ভাবে অঙ্কটা করে তোমাদের বইতে বোঝানো আছে। অনেক রকম ভাবে এক জিনিস করা যায়, কিন্তু মানেটা বুঝলে কিভাবে করলাম, এটা যেভাবেই করি না কেন ব্যাপারটা একই দাঁড়ায়। আর একদম তলায় লেখা আছে হাতে কলমে, মানে আমরা যেরকম আগে দেখেছি ভগ্নাংশকে ছবি দিয়ে দেখানো, এটাকে আমরা ছবি দিয়ে দেখাচ্ছি, ছবি দিয়ে রং করে। তাহলে হাতে কলমে যদি আমরা বলি, তাহলে আমরা প্রথমে 5 ভাগের 2 ভাগ, এইখানে দেখো এই একটা ছোট আয়তক্ষেত্র করে তার আমি 5 ভাগের 2 ভাগ নিয়েছি। তার সাথে আমি সেই একই মাপের আয়তক্ষেত্র নিয়ে তাকে 4টে সমান ভাগে ভাগ করে তার 1 ভাগ নিয়েছি। কিন্তু এদের মধ্যে তুলনা করা কঠিন বলে আমরা এই ভাগগুলোকে আরো ছোট ছোট ভাগ করেছি। কটা ভাগ করেছি? 20টা ভাগ, সেটা আমি লসাগু করে পেয়েছি। তাহলে এই যেটাকে আমি প্রথমে 5 ভাগ করেছিলাম, ওটাকে আমি 20টা ভাগ করলাম। তাহলে যেটা 5 ভাগের 2 ভাগ ছিল, সেটা 20টা ছোট ছোট ভাগের হয়ে গেল 8টা ভাগ। এখানে গুনে গুনে দেখবে 8টা আছে। আর যেটাকে 4টে সমান ভাগে ভাগ করা ছিল, সেটাকে যদি আমি 20টা সমান ভাগে ভাগ করি, অর্থাৎ এক একটা টুকরোকে আরো ছোট ছোট টুকরো করব। সেটাই হচ্ছে আমি ভাগ বাড়ালাম মানে কি, তার মানে হচ্ছে এক একটা টুকরোকে আমি আরো ছোট ছোট টুকরো করলাম। ধরো আমি একটা খাবার কিনেছি, ধরো একটা বড় দেখে পরোটা দোকান থেকে কিনে এনেছি, আমি তাকে
5 ভাগে ভাগ করলাম। এবারে আমি পুরোটা এই 5টা ভাগে ভাগ করে আমি দেখলাম যে এক একটা ভাগ বড্ড বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে তাকে আমি আরো ছোট ছোট ভাগে ভাগ করতে পারি, সমান ভাগে করলে এক একটা ভাগ ছোট সাইজের হয়ে যাবে। হয়তো সেই ছোট সাইজের গুলো আমার খাওয়ার জন্য আমি এক একটা করে নিয়ে খাবো। সেই একই রকম ভাবে আমি এইখানে যে 4 ভাগের 1 ভাগ, সেটাকে আমি 20টা যদি ভাগ করি, ওই 20টা ছোট ছোট ভাগে, যেটা 4টে ভাগ করলে একটা ভাগ হতো, সেটা 20টা ছোট ছোট ভাগ করলে এটা 5টা হলো, যেটা এইটা। তাহলে আমি এই দুটোকে যদি যোগ করি, দেখো এখন আমার যোগ করার সুবিধা হচ্ছে যে মোট ভাগের সংখ্যা এটাতেও 20 আর এটাতেও 20, অর্থাৎ আমি যদি একটু পয়েন্টার দিয়ে দেখাই, এটাতেও 20 আর এটাতেও 20, 20টা সমান ভাগ আছে। তাহলে এই সমান ভাগের এখানে আমি 5টা নিলাম আর এখানে 8টা নিলাম, তাহলে এই 20টা সমান ভাগের আমি 8 যোগ 5 13টা নিলাম। এই হচ্ছে ব্যাপার। এবারে চলো আমরা আরো কিছু অঙ্ক করি। আমরা যে যোগ বিয়োগের অঙ্কগুলো কথার অঙ্ক দিয়ে শিখলাম, সেগুলোকে আমরা সংখ্যার অঙ্ক আর কথার অঙ্ক, দেখো অঙ্কের ব্যাপারটা হচ্ছে যে অঙ্ক যখন আমরা করি তখন অঙ্কটা কিন্তু গল্পের মতো। আমরা কোথাও দেখলাম কেউ চারা গাছ বসাচ্ছে, কিছুটা অংশ এ বসাচ্ছে, কিছুটা অংশ আরেকজন বসাচ্ছে। আমরা আবার কোথাও দেখলাম যে কেউ কাগজ কেটে কাগজের শিকল বানাচ্ছে, সেটা একজন কিছুটা করছে, আরেকজন কিছুটা করছে। তো এগুলো সব গল্পের মতো, কিন্তু এই গল্পগুলোকে আমরা যখন সংখ্যার ছকে বানিয়ে দিলাম, সেটাই হলো অঙ্ক বানানো। আমরা যে একদম ছোট বয়স থেকে যোগ বিয়োগ গুণ ভাগ শিখি, এগুলোর কারণ কি না, আমরা আমাদের এই রোজকার কাজে, আমরা যেরকম চারা গাছ লাগানো আমাদের কাজ হতে পারে, ক্লাসরুম সাজানো আমাদের কাজ হতে পারে, অনেক কিছু করি, বা দোকান থেকে অনেক কিছু কিনি, এগুলো আমাদের রোজকার দিনে হয়। তো এই যে জিনিসগুলো হয়, এগুলো গল্পের মতো। ধরো আমি দোকানে গিয়ে পাউরুটির একটা 1 পাউন্ড পাউরুটির একটা গোটাটা নিয়ে এলাম, নিয়ে এসে বাড়িতে সমান ভাগে কতগুলো ভাগ করে, স্লাইস যাকে বলে, করলাম, করে সেই এক একটা টুকরো এক একজন খেলো, কেউ বেশি খেলো কেউ কম খেলো। তাহলে দেখো ওটাও কিন্তু ভগ্নাংশ, একটা গোটা পাউরুটি 1 পাউন্ড, সেটা একসাথে ছিল, সেটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে সমান টুকরো করলাম, করে ভাগ করলাম। কিন্তু শেষ অবধি যা হচ্ছে সেইটা কিন্তু এই গল্পটাকে আমি সংখ্যায় নিয়ে এলাম। তাহলে এই সংখ্যাগুলোকে নিয়ে যোগ বিয়োগ ইত্যাদি করাটা হচ্ছে আমাদের বাস্তব জীবনে, আমরা রোজকার দিনে আমরা যা যা কিছু করি তার হিসাব নিকাশ করতে গেলে শেষ অবধি ওই সংখ্যাতেই এসে ওটা দাঁড়ায়। সেই জন্য সংখ্যাগুলোকে নিয়ে যোগ বিয়োগ এগুলো করাটা শেখা আমাদের কাছে খুব দরকারি। ওই জন্য দেখবে যখন তোমরা প্রথম অঙ্ক করা শিখেছিলে একদম নিচু ক্লাসে, তখন তোমাদের দিদিমণি বা মাস্টার মশাইরা এই যোগ বিয়োগের দিকে বা আরেকটু উঁচু ক্লাসে গুণ ভাগের দিকে কিন্তু খুব নজর রাখতেন। তার কারণ হচ্ছে যে যতই তুমি যা অঙ্ক করো, শেষ অবধি এই 4টে জিনিস যোগ বিয়োগ গুণ ভাগ এতেই গিয়ে দাঁড়ায়। তো এই যে কটা অঙ্ক এখানে আছে, এইগুলোতে আমরা এই যোগ আর বিয়োগ, যেহেতু আমরা এখন অবধি ভগ্নাংশের যোগ আর বিয়োগ শিখেছি, এই যোগ আর বিয়োগ যদি মেশানো থাকে একটা সরল অঙ্কের মতো, যেরকম আমাদের পূর্ণ সংখ্যার সরল অঙ্ক আমরা আগে করেছি, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সব মেশানো থাকে, সেরকমই আমাদের ভগ্নাংশের সরল অঙ্ক যদি থাকে, যেখানে যোগ আর বিয়োগ মেশানো আছে, গুণ ভাগও থাকতে পারে, কিন্তু আমরা এখন অবধি যোগ আর বিয়োগটা শিখেছি বলে আমরা যোগ আর বিয়োগের কথাই ভাবছি। তাহলে যোগ আর বিয়োগ যদি মেশানো থাকে, তাহলে আমরা কিভাবে সেই অঙ্কগুলোকে করব সেইটাকে আমরা এখানে দেখবো। এতক্ষণ অবধি আমরা আলাদা করে যোগ আলাদা করে বিয়োগ দেখেছি, এখন আমরা দেখবো যোগ আর বিয়োগ মেশানো থাকলে কি করে করব। তাহলে আমরা প্রথম এই যে এ অঙ্কটা এটা করি।
2/7 যোগ 2/3 যোগ 1/1। তাহলে আমরা কি করব দেখো, প্রথম কাজ হচ্ছে যে এখানে দেখো এই যে মিশ্র ভগ্নাংশ একটা আছে, কে আমরা অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে এলাম, মানে 2/7 যোগ 2/3 1/1 কত হবে, এটা হচ্ছে এই 2 এর সাথে আমরা অন্য রং দিয়ে বুঝে নিই, এই 2 এর সাথে এই 1 কে আমরা গুণ করব, করে তার সাথে এই একটা যোগ করব, অর্থাৎ 3/2 ভাগ, এই 2/3 ভাগ, 3/2। শুনতে কেমন মনে হতে পারে যে 2/3 এটা আবার কি, আসলে একটা গোটা আর আরেকটার অর্ধেক। তাহলে এটাকে আমরা যদি লিখি, তাহলে আমরা এটা লিখলাম, যেরকম আমরা দুটো সংখ্যাকে নিয়ে করেছিলাম না, 3টে 4টে 5টা 6টা, সবার জন্য আমরা একই করব, আমাদের নীতিটা হবে একই, অর্থাৎ আমরা হরগুলোকে একটা কমন জায়গায় নিয়ে আসব, যেটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু করে নিয়ে আসব। এবার দেখো 7, 3 আর 2 এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ উৎপাদক নেই, যেগুলো সাধারণ উৎপাদক নেই তাদের লসাগু হচ্ছে সেগুলোকে গুণ করে দিলে যা হয় তাই, তার কারণ এদের তো আর সাধারণ উৎপাদক কিছুই নেই। তাহলে 7 গুণ 3 গুণ 2, 3 7 21, 21 2 42। তুমি দেখো 7 কে 6 দিয়ে গুণ করলে হয় 42, 3 কে 14 দিয়ে গুণ করলে হয় 42, আর 2 কে 21 দিয়ে গুণ করলে হয় 42। আর এদের গুণিতক 7, 3 আর 2 তিনজনেরই কমন বা সাধারণ গুণিতক 42-এর থেকে ছোট কিন্তু আর কিছু নেই, 42-এর থেকে বড় আছে, যেমন 84 হতে পারে, কিন্তু 42-এর থেকে ছোট কিছু নেই, সেই জন্য 42 হচ্ছে এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। তাহলে আমরা এবারে চিন্তা করি যে যদি আমরা 42 করি, এবারে আমরা একটু ছোট করে অঙ্কগুলো লেখা প্র্যাকটিস করব। দেখো আমরা যদি 42 করি, তাহলে আমরা 7 কে কত দিয়ে গুণ করে 42 করব না, 7 কে 6 দিয়ে গুণ করে, তাহলে আমরা 2 কেও 6 দিয়ে গুণ করব, যাতে এটা সমতুল্য ভগ্নাংশ একই থাকে। এবার যোগ করলাম, কেন যোগ করছি দেখো, আমরা লব গুলোকে খালি যোগ করছি আর হরটা কমন 42-এ আনবো। 3 কে 42 করতে গেলে 3 গুণ 14 হবে, মুখে মুখে যদি নাও করতে পারো 42 কে 3 দিয়ে ভাগ করবে, দেখবে 14 আসবে। এই ধরো 42 কে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে 14 চলে আসবে। কিন্তু এগুলো মুখে মুখে করা আস্তে আস্তে তোমরা অভ্যাস করবে, নাও যদি করতে পারো লিখে লিখে করবে, খাতার এরকম ডান দিকে রাফ করে সেটাকে এখানে লিখবে। তাহলে 3 যেটা আছে, তাহলে 3 কে 14 দিয়ে গুণ করলে 42, দেখো এই দুজনকে গুণ করলে আমি এটা পাই। এটা ভাগের মজা, ভাগটাকে উল্টো করে গুণের মতো লেখা যায়। আমরা এই যে লিখলাম, ধরো এখানে 42, যেটা আমরা 42 কে 3 দিয়ে ভাগ করে পেলাম 14। তাহলে এই 3টাকে যদি আমি উল্টো দিকে নিয়ে আসি, এটা বড় মজা আর কি, বাঁ দিকে 3 আছে, আমি একে ডান দিকে নিয়ে আসবো, ভাগটাকে উল্টো দিকে নিয়ে আসলে হয়ে গেল গুণ। কি করে আমরা বুঝবো, দেখো 3 গুণ 14 কিন্তু 42, 3 14 42, ঠিক। তাহলে 3 গুণ 14 যদি 42 হয়, তাহলে এই 2 কেও আমরা 14 দিয়ে গুণ করব সমতুল্য ভগ্নাংশ থাকতে গেলে। আবার 2 গুণ কত 42, 2 গুণ 21 42, সেটাও আমরা ভাগ অঙ্ক করে বার করতে পারি। তাহলে একে যদি আমরা 21 দিয়ে গুণ করি, একেও আমরা 21 দিয়ে গুণ। তাহলে এবারে আমরা লব গুলোকে খালি যোগ করব, সেটা আমি আগেই লিখে ফেলেছি যাতে আমরা ভুল না করি। হরটাকে একই রেখেছি আর লব গুলোকে যোগ করছি। তাহলে প্রথমে আমরা লিখবো 6 দুগুণে 12, তারপরে 14 দুগুণে 28, তারপরে 21 কে 3 দিয়ে গুণ করলে 63।
এগুলো ছোট ছোট গুণ আমরা এখন মুখে মুখে করা তো নিশ্চয়ই শিখবো, কিন্তু যদি মুখে করতে অসুবিধা হয় আমরা তলায় তলায় লিখে করব রাফে, তার জন্য কোনো লজ্জা নেই। আমরা যতক্ষণ না মুখে মুখে শিখতে পারছি আমরা লিখে লিখে করব। এবার তাহলে আমার যেগুলো যোগ করতে হবে আমরা লিখি, দেখো 12, 28 আর 63। দেখো এই যে যোগ বিয়োগ এগুলো এমনি পূর্ণ সংখ্যারও, দেখো ভগ্নাংশের অঙ্ক করতে গিয়ে শেষ অবধি পূর্ণ সংখ্যার যোগ কিন্তু আমার লাগছে, এই জন্য এগুলোকে আমরা আগে শিখে তারপরে ভগ্নাংশটা শিখেছি। তাহলে আমরা যোগ করি, দেখো 2 যোগ 8 10 আর যোগ 3, 13 3 হাতে রইল 1। তাহলে এই হাতের 1 যোগ 1 2, 2 4 আর 6 10, 103। তাহলে এই 103 ভাগ 42 হলো আমার উত্তরটা। কিন্তু 103 ভাগ 42 আমার এরকম করে লিখলে হবে না, আমাকে এটাকে মিশ্র ভগ্নাংশে লিখতে হবে, কারণ এটা 1 থেকে বেশি। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে কি করে লিখবো? আমরা 103 কে 42 দিয়ে ভাগ করব। দেখো ভগ্নাংশকে আমরা এভাবেও দেখতে পারি যে ভগ্নাংশ মানে কিন্তু আমার একটা লব আছে একটা হর আছে, দেখো এটা লব আর নিচেরটা হর, লবকে হর দিয়ে ভাগ করা, তাই তো? যেমন নিচেরটা কতটা আর উপরেরটা গোটাটা কত, তাহলে লবকে আমরা হর দিয়ে ভাগ করছি। তাহলে লবকে হর দিয়ে যদি ভাগ করি আমরা সেটা এখানে লিখবো, এখানে অঙ্কটা লিখি, দেখো 103 কে আমরা 42 দিয়ে ভাগ করছি। এবার দেখো ভাগ অঙ্ক আমাদের কাজে লেগে যাচ্ছে। তাহলে 42 কে আমি এবারে দেখো একটু আমরা আন্দাজ করব কি করে ভাগ অঙ্কটা যখন আমরা করি। দেখো একটা অঙ্ককে না এমনি করা যায়, আবার একটু বুদ্ধি খাটিয়ে চট করে করে ফেলা যায়। 42টা কবার 103 এর মধ্যে থাকবে এটাকে আন্দাজ করতে গেলে আমরা যদি একটু আন্দাজ করি যে 42 এর দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 4, আর এখানে প্রথম 1 তো 4 এর থেকে ছোট, তারপরে হচ্ছে 10। 10টা 4 এর মধ্যে কবার আসে দেখো, 4 দুগুণে 8, আবার 3 4 এ কিন্তু 12, 10 এর থেকে বেশি হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি ধরে রাখতে পারি যে এই যে 42টা এটা হয়তো দুবার এসছে এই 103 এর মধ্যে, আসতেও পারে। আমরা কি করে বিচার করব কতবার এসছে? দেখো 42 কে আমি 2 দিয়ে গুণ করব, করলে এলো 84, আর 3 দিয়ে গুণ করে দেখি আবার বেশি হয়ে যায় কিনা। 3 দুগুণে 6, 3 4 12, দেখো 3 দিয়ে গুণ করে বেশি হয়ে গেছে। তাহলে আমার গুণফলটা হলো 2 করে আমার এখানে এলো 84। তাহলে ভাগশেষ কত রইল? 13 থেকে 4 গেলে 9, হাতে রইল 1, 10 থেকে 9 গেলে 1। তাহলে আমার 42 কে 2 দিয়ে গুণ করলাম, দুটো গোটা 42, তাহলে 2 পূর্ণ, আর একটা পুরো 42 নয়, তার 42 ভাগের 19 ভাগ। যদি পুরো 42 ভাগেরই 42 হতো, অর্থাৎ 42 গুণ 3 হতো, তাহলে 2টা 3 হয়ে যেত। তাহলে দেখো যে 103, এই 103টা 42 গুণ 2 এটা হচ্ছে 84, আর 42 গুণ 3 126, এই দুটোর মাঝামাঝি। দুটো গোটা হলে 42 84, তিনটে গোটা হলে 126, তাহলে এটা দুটো আর তিনটে গোটার মাঝামাঝি। তার মানে হচ্ছে এটা 2 আর একটা গোটার ভগ্ন অংশ। কতটা ভগ্ন অংশ? না 42 এর মধ্যে 19 অবধি গেছে, 19 অবধি গেছে বলেই না 84 সাথে 19 যোগ হয়ে 103 হয়েছে, তাই তো? তাহলে দুটো গোটা আর 42 ভাগের 19 ভাগ, তাহলে 2 পূর্ণ 42 এর 19। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটা যে ভগ্নাংশর যোগ, যদি অনেকগুলো ভগ্নাংশ থাকে আমরা সেই একই নিয়মে করলাম, অঙ্কটা হয়তো একটু বড় হতে পারে কিন্তু নিয়মটা পাল্টালো। তো এবারে আমরা বি অঙ্কটা করি, দেখো
এই অঙ্কগুলো কয়েকটা আমরা করব, করে আমরা আজকের পাঠটা শেষ করব। তাহলে আমরা বিটা করি। দেখো, 1 পূর্ণ 2 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। তাহলে আমরা এটাকে কি করব? দেখো, প্রথমেই মিশ্রটাকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা নিয়ে আসব, অর্থাৎ 5 গুণ 1 5 যোগ 2 7 ভাগ 5। এগুলো আমরা মুখে মুখে এখন করা শিখে গেছি, আমরা আর অত লিখবো না। এবারে আমরা কি করব? দেখো, আমাদের পুরোটাকে একটা লসাগু করে কমন যে হর তাতে আনতে হবে। তাহলে আমাদের কার কার লসাগু করতে হবে? 5 8 আর 4। 8 আর 4 এর মধ্যে কিন্তু সাধারণ উৎপাদক আছে। 5 কে আমরা যদি বলি 5 গুণ 1, ছোট ছোট সংখ্যা থাকলে না তাদের এই উৎপাদক পদ্ধতিতে লসাগু বার করা ভাগ পদ্ধতির থেকে অনেক সোজা হয়। তাহলে 2 গুণ 4 এরকম ভাবে লিখলাম, আর 4 কে আমি লিখলাম 2 গুণ 2। তাহলে দেখো, আমরা দুবার 2 এসছে এইরকম, তাহলে এই দুটো কমন হয়ে গেল। আর একটা 2 আছে আলাদা, আর একটা 5 আছে আলাদা। তাহলে আমার লসাগু হলো এই দুবার 2 যেটা কমন এসছে 8 আর 4 এর মধ্যে আমি লিখলাম, আর এক্সট্রা অতিরিক্ত একটা 2 এখানে আছে সেটা লিখলাম, আর 5 এর জন্য 5 লিখলাম। একটাকে আর লিখলাম না, 1 দিয়ে গুণ করলে তো একই হয়। তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, 5 ইন্টু 8 40। তাহলে এদের লসাগু হলো 40। এবারে আমি তাহলে এটাকে আবার তলায় তলায় লিখবো। দেখো, এই সমান চিহ্নগুলোকে না তলায় তলায় লেখাটা একটা খুব ভালো একটা প্র্যাকটিস, এটাকে চেষ্টা করা উচিত মোটামুটি তলায় তলায়। তাহলে আমাদের অঙ্কটা ধাপে ধাপে যে এগোচ্ছে সেটা আমরা বুঝতে পারি। তাহলে 40 আমরা লিখলাম। এবার এই 40টাকে আমি এই যে কমন হর বা সাধারণ হর এই 40 করলাম। 5 কে আমি 40 কি করে করতে পারি? 5 গুণ 8 40, 5 8 40। তাহলে 7 কেও আমি 8 দিয়ে গুণ করব, বিয়োগ। এবারে 8 কে আমি 40 কি করে পাই? 8 থেকে 5 8 40, অর্থাৎ 5 দিয়ে গুণ করলাম, তাহলে 3 কেও আমি 5 দিয়ে গুণ করব। আর 4 থেকে 40 পেতে গেলে 4 10 40, তাহলে 1 কেও আমি 10 দিয়ে গুণ করব। এবার দেখো, যেরকম আমরা এমনি সরল অঙ্ক করি, আচ্ছা আগে আমরা এই গুণগুলো আগে করব, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এবারে আমার লব আর হরটাকে তো আমরা আলাদা হিসাব করেছি, এই যোগ বিয়োগ গুণ সবকিছু আমরা এই লবের মধ্যেই করব। হরকে না আমরা একদম আর আলাদা করে ধরবো না, হরটা কমন হয়ে গেছে। তাহলে লবগুলোকে নিয়ে আমরা যখন কাজ করব, তখন আমাদের এই যে যোগ বিয়োগ গুণ মেশানো আছে, আমরা যেরকম ভাবে এমনি সরল অঙ্ক করি পূর্ণ সংখ্যার, সেভাবেই করব। তাহলে আমরা হরটাকে লিখলাম 40, 7 গুণ 8 হলো 56, বিয়োগ 3 গুণ 5 15। দেখো, গুণটাকে তো আগে করতে হয় আমরা জানি। তারপরে আমরা যোগগুলোকে আলাদা করে নেব, করে তারপরে আমরা সেটাকে লিখি। তাহলে আমরা এখানে লিখি, দেখো 56 যোগ 10 বিয়োগ 15 ভাগ 40। তাহলে 66 বিয়োগ 15 ভাগ 40। 66 থেকে 15 তুমি যদি বিয়োগ করে দাও, যোগ বিয়োগে অনেক সময় ভুল হয়। দেখো, আমি তো করে যাচ্ছি, তোমরা আমার ভুল হচ্ছে কি না হচ্ছে একটু দেখে নিয়ে আমাকে বলো। যদি হয়, আজকেও ধরতে যদি না পারো, তাহলে এই যে ভিডিওটা লেকচারটা হচ্ছে এটাকে চালিয়ে যদি দেখো যে কোনো ভুল হচ্ছে, পরের দিন আমাকে বলবে যে দেখো তুমি এটা হিসাবে ভুল করেছো, এটা তোমার ঠিক করা উচিত। তাহলে আমি আবার ঠিক করে দেবো। তাহলে 6 থেকে 5 আমি বিয়োগ করলাম 1, আর 6 থেকে 1 বিয়োগ করলাম 5। তাহলে এটা হলো আমার 51 ভাগ 40। এটাও আমার অপ্রকৃত, এটাকে আমি মিশ্রতে পরিবর্তন করব।
কিভাবে আমি মিশ্রতে পরিবর্তন করব দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভাগ করব। 51 আমি 40 দিয়ে ভাগ করলাম, এটা তো সোজা একবারই আসবে 40 আর 11, তাহলে 1/40 ভাগ। এইটা গেল আমার এইটার উত্তর। এটা আমরা বিয়েরটা করলাম। এবার এরকম যে বাকি উদাহরণগুলো আছে আমরা আর গোটা দুয়েক করি, আর বাকিগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে আর পরের দিন দেখবো তোমরা বাড়ির কাজগুলো কিভাবে করেছো। তাহলে আমরা সিটাকে করি। দেখো 2/5 যোগ 3/8 বিয়োগ 1/4। এটাও দেখো ওই আগের গুলো যা ছিল সেই একই সব হর আছে আগের অঙ্কটা। তাহলে এটা যে লসাগু এটা আমরা বেশ বুঝতে পারি। তাহলে এই লসাগুটা যেটা কত ছিল জানি 40, তাই তো 5, 8, 4 এই আগের অঙ্কটাই। তাহলে আমরা এখানে সরাসরি 40 লিখলাম, কারণ আমরা একটু আগেই তো করেছি দেখলাম। তাহলে 5 কে 40 করতে গেলে 5 গুণ 8, তাহলে 2 গুণ 8 আমার করতে হবে। দেখো একটা ভগ্নাংশকে আমি সমতুল্য ভগ্নাংশতে পরিণত করছি কমন হরে বা সাধারণ হরে বা কমন ডিনোমিনেটর। যেটা করতে গেলে হরকে যা দিয়ে গুণ করছি লবকেও তাই দিয়ে গুণ করছি যাতে ওটা সমতুল্য বা একই থাকে। তাহলে 8 কে আমি 40 করতে গেলে 5 দিয়ে গুণ করব, 5 8 40, তাহলে 3 কেও আমি 5 দিয়ে গুণ করব। আর বিয়োগ 4 কে 40 গুণ করতে গেলে আমি 10 দিয়ে গুণ করব, তাহলে 1 কেও আমি 10 দিয়ে। দেখো যত আমি অঙ্কগুলো উদাহরণগুলো এগোচ্ছি আমরা আরো ছোট ছোট করে তাড়াতাড়ি করে করতে পারছি। এটাই হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে অঙ্ক কষবে যত বেশি। আমাদের একজন স্যার বলেছিলেন খুব দামি কথা, যে আমরা বলি যে ইংরাজি করছি, বিজ্ঞান করছি, কিন্তু আমরা বলি অঙ্ক কষছি। তার কারণ হচ্ছে অঙ্কটা একটা প্র্যাকটিসের ব্যাপার। যত কষবে দেখবে তত সহজভাবে তাড়াতাড়ি করে করতে পারছো, যদিও পদ্ধতিটা একই। তাহলে এটাকে আমি লিখলাম 8 দুগুণে 16, 3 5 15 মাইনাস 10 ভাগ 40। এবার আমরা একটু মুখে মুখে করি। দেখো 16 আর 15 হচ্ছে 31 বিয়োগ 10 ভাগ 40, তাহলে এটা হলো 21/40 হয়ে গেল। আরেকটা অঙ্ক আমরা করি এই ডিটা, এটা করে আমরা আজকে বাকিগুলো তোমাদের বাড়ির কাজ দেবো। সাত বিয়োগ 3/1 বিয়োগ 2/1 আমরা একই জিনিসই করব। দেখো প্রথম কথা হচ্ছে গোটাটাকে আমরা ভগ্নাংশ হিসেবে লিখবো। 7 মানে 7/1, 7 কে 1 দিয়ে ভাগ করলে 7 হয়, 7টা গোটা। বিয়োগ 3/1 এটা কত হলো 3 গুণ 8 24 যোগ 1 25/8 বিয়োগ 2/1 কত হলো 3 দুগুণে 6 আর 1 7, 7/3। এগুলো আমরা মুখে মুখে করছি। দেখো আমরা আসলে কি করছি না, এদের দুজনকে গুণ করছি আর তার সাথে এটাকে যোগ করছি, এদের দুজনকে গুণ করছি তার সাথে এটাকে যোগ করছি করে লবে লিখছি। হরটাকে কিন্তু আমরা বেশি বিরক্ত করি না, হর কে বিরক্ত করলেই ও রেগে যায়। হর যা আছে সেটাকে আমরা একদম বিরক্ত করি না, যা যোগ বিয়োগ গুণ সব আমরা লবে করি। কিন্তু তার আগে হরের একটা শর্ত আছে, হর চায় যে সবকটার হর কমন হয়ে যাক। তাহলে সেটা আমরা লসাগু করে বার করি। দেখো 8, 3 আর 1, এর লসাগু খুব সোজা, তার কারণ হচ্ছে এর কোনো সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর নেই। 8, 3 আর 1 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। আমরা
দেখেছি যদি কমন ফ্যাক্টর না কিছু থাকে এদেরকে গুণ করে দিলেই হয় লসাগু, মানে 1 গুণ 8 গুণ 3, তাহলে 24। আমি তলায় লিখলাম 24। তাহলে 1 কে 24 করতে গেলে 24 দিয়ে গুণ করতে হয়, তাহলে 7 কেও 24 দিয়ে গুণ করব, বিয়োগ 8 কে 24 করতে গেলে 3 8 24, তাহলে 25 কেও আমি 3 দিয়ে গুণ করব, বিয়োগ 3 কে 24 দিয়ে 3 কে 24 এ পরিণত করতে গেলে 8 দিয়ে গুণ করতে হয়, তাহলে 7 কেও আমি 8 দিয়ে গুণ করব। তাহলে এবার আমি লিখি, দেখো 7 গুণ 24, এটা মুখে মুখে করা চাইলে করা যায়, কিন্তু আমরা হয়তো মুখে মুখে করবো কারণ লিখে লিখে করি যাতে ভুলটা হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তাহলে 4 7 28 এর 8 হাতে রইল 2, 7 দুগুণে 14 আর 2 এ 16, 168। এটা প্রথম গুণটা। 25 গুণ 3 75, এটা একটু মুখে মুখে করা যায়, সহজ। আর 7 8 56 তো নামতার মধ্যেই পড়ে, ভাগ 24। এইবারে দেখো আমরা যতগুলো যোগ আছে এদেরকে আমরা আলাদা করব, আর যতগুলো বিয়োগ আছে আমরা আলাদা করব। আমরা এটাকে দুটো ভাগে ভেঙে করতে পারি বা দু রকম ভাবে করতে পারি। কি কি রকম ভাবে করতে পারি দেখো, আমরা প্রথম ভাবে ভাবতে পারি যে 168 থেকে আমরা 75 বিয়োগ করে দিলাম, প্রথম বিয়োগটা করলে কত হলো, 8 থেকে 5 গেলে 3, আর 16 থেকে 7 গেলে 9, 93। তাহলে আমার অঙ্কটা দাঁড়ালো 93 বিয়োগ 56। তাহলে 13 থেকে 6 গেলে 7, হাতে রইল 1, সেই একটা আমি 5-এর সাথে যোগ করলে হলো 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3। দেখো যোগ বিয়োগ অঙ্ক একবার করার পরে তো মাঝে মাঝে মনে হয় হিসাবটা ঠিক হলো না ভুল হলো, সেইটা মেলানোরটা একটা কিন্তু সুন্দর উপায় আছে। এই যে 168 থেকে 75 বিয়োগ করে পেরেছি আমরা 93, তার মানে উল্টো দিক থেকে আমরা দেখি তো যে 93 আর 75 এই দুটোকে যোগ করে দিলে 168 পাওয়া যায় কিনা। এটা আমরা কিভাবে এরকম ভাবে ভাবলাম, ধরো আমার কাছে 10টা বল ছিল, 10টা বল থেকে আমি দুটো বল কাউকে দিয়ে দিলাম, আমার রইল 8টা বল। আচ্ছা ওই দুটো বল যদি ফিরিয়ে নিতাম তাহলে 8টার সাথে ওই দুটো বল যোগ করলে তো 10টাই হতো। তাহলে চিন্তা করো 10টা বল ছিল, আমি 8টা দুটো বল দিয়ে দিলাম, তাহলে আমার রইল 8টা বল। তাহলে দুটো বল যদি আমি ফিরিয়ে নিতাম আবার 8-এর সাথে যোগ করে দিতাম, হয়ে যেত এই 10। তার মানে এই দুটো যোগ করে আমার এটা পাওয়ার কথা। দেখো 5 আর 3 এ 8 আর 9 এর সাথে 16, তার মানে এটা ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষার সময় একটা ধরো অঙ্ক করেছো, বিয়োগ অঙ্ক, সেটা ঠিক করেছো কিনা এটা মেলানোর একটা পদ্ধতি। পরীক্ষা শেষের দিকে হাতে একটু সময় থাকলে এরকম মিলিয়ে নিলে দেখবে ভুল হওয়ার সম্ভাবনা কম। একই রকম ভাবে এই দুটোকে আমরা যোগ করে দেখি, দেখো 7 আর 6 13, 3 হাতে রইল 1, 5 আর 3 8 একে 9, তার মানে আমরা এটা ঠিকই করেছি। শেষ অবধি এটা দাঁড়ালো 37/24। 37/24 একে যদি আমরা ভাগ করি দেখো, তাহলে 24 একে 24, আর 7 থেকে 4 গেলে 3, 3 থেকে 2 গেলে 1, অর্থাৎ এটা দাঁড়ালো এই একটা পূর্ণ আর বাকিটা 24টা সমান ভাগের 13 ভাগ। তো এইটা আমরা উত্তরটা করলাম। আমরা একটু দেখি অন্যভাবেও কিভাবে করতে পারি। দেখো আমরা কি করলাম বলতো, 168 থেকে 75কে বাদ দিলাম আর 56কে বাদ দিলাম, তাহলে মোট কতকে বাদ দিলাম, তাহলে মোট কত বিয়োগ করলাম সেটাকে যদি আমি লিখি, মোট কত বিয়োগ করলাম, মোট আমি বিয়োগ করলাম হচ্ছে 75 বিয়োগ করলাম আর 56 বিয়োগ করলাম, তাহলে এই দুটোই আমি বিয়োগ করলাম। তাহলে মোট আমি কত বিয়োগ করলাম সেটাকে কিন্তু এই দুটোকে আমি যোগ করে বার করব।
দেখো বিয়োগ চিহ্ন আছে মানে বিয়োগ তা কিন্তু না, আমি মোট কত বিয়োগ করলাম এটাই যদি আমার প্রশ্ন হয়, ধরো আমার কাছে 10টা বল আছে, তার থেকে আমি একজনকে 2টো বল দিলাম, আবার আরেকজনকে 3টে বল দিলাম, তাহলে মোট কটা বল দিলাম? 2 যোগ 3 হলো 5। এরকম নয় কিন্তু 2 বিয়োগ 3, তাই তো? যদিও দুটোই আমি দিলাম, তাহলে দিলাম বা বিয়োগ করলাম, এটা হচ্ছে যত কটা দিলাম সেইগুলোকে যোগ করলে যত হয় ততটাই বিয়োগ করলাম। তাহলে 75 আর 56, তাহলে 5 আর 6 11 1 হাতে রইল 1, 7 আর 5 12 1 13, 131 আমি বিয়োগ করলাম। তাহলে এটাকে আমি অন্যভাবে কিভাবে লিখতে পারি দেখো, আমি এটাকে অন্যভাবে একটু লিখছি। একই জিনিস বিভিন্ন ভাবে করলে মাথাটা পরিষ্কার হয়, সেই জন্যই আমি একটু অন্যভাবে করছি। আমি এটাকে করলাম কি 168 বিয়োগ 75 যোগ 56, এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখলাম, কেননা মোট কতটা বিয়োগ করব আমি আলাদা ভাবে করব। এটা হচ্ছে এইটা। তাহলে এটা হলো আমার 168 বিয়োগ 131 বাই 24। তাহলে 168 বিয়োগ 131, এবার আমি বিয়োগ অঙ্কটা একবারে করলাম, 8 থেকে 1 গেলে 7, আর 6 থেকে 3 গেলে 3, এটা হলো 37 বাই 24। সেই একই জিনিস, আগের পদ্ধতি আর এই পদ্ধতিতে তফাৎ কি, যে আগের পদ্ধতিতে আমি গোটাটা থেকে একবার বাদ দিলাম আবার বাদ দিলাম, আর দ্বিতীয় পদ্ধতিতে মোট যতটা বাদ দিলাম সেইটাকে আগে মোট করে নিয়ে পুরোটাকে একেবারে বাদ দিলাম। ব্যাপারটা একই হলো, দুটো ধাপেই বাদ দিলাম কি একটা ধাপেই বাদ দিলাম, আমি কতটা বাদ দিলাম সেটা তো আমি জানি, আগে কতটা ছিল তাহলে আমার পড়ে রইল, আগে কতটা ছিল তার থেকে বাদ দিয়ে যেটা রইল সেটা দুটো ধাপেই আমি হিসাব করে বার করি কি একটা ধাপেই বার। তাহলে এই অঙ্কটা আমরা করলাম। বাকি যে 4টে অঙ্ক আছে এখানে লেখা আছে, তোমরা টুকে নিতে পারো, এটা তোমাদের বইতেই আছে এই অঙ্ক, আর তোমরা বাড়ির কাজটা ঠিক মতো করতে পারলে কিনা আমরা পরের দিন দেখব। আর ভগ্নাংশ আরো একটু কিছু রিভিশন করে আমরা এই ভগ্নাংশর তুলনা, যোগ আর বিয়োগ এই আলোচনাটা আগামী ক্লাসে শেষ করব। আজকে তাহলে রাখি, এইখানেই থাক আমাদের।